ধর পড়বে না মানে এপ্রন পরে রান্না করবা তুমি? খিদা লাগছে পেটে, তার কোনো খবর নেই, কোথায় গিয়ে লুকায় আছে। রান্না করো। আমি রান্না করব। কে রান্না করবে? আমি কেন রান্না করব? এই প্রোগ্রাম কে চালায়? এই প্রোগ্রাম চালাইতেছো তুমি, আমাদের পেট চালাবা তুমি। আমি কেন? এনটিভি কি খাবার দাবার দিচ্ছে না ঠিক মতো? খাবার দাবার দিচ্ছে, ওতে আমাদের হচ্ছে না। এখন তুমি রান্না করো, মার্সেলের রাইস কুকার আছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বসাও। আমি একটু বলে রাখি, আমার সাথে কোনো ইয়ার্কি চলবে না। আমি এই প্রোগ্রামের এমসি মানে হচ্ছে মাস্টার অফ সিরোমনি। এমসি মানে হচ্ছে মাস্টার শেফ। হ্যাঁ, রান্না করো। যাও। পারবো না। যাও রান্না করো। জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল, জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল। জামাল তো হাসুর সেটে, ক্ষুধা আজ আমাদের পেটে, চলো সবাই মিলে রান্না করি, রান্না করি। জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল, জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল। ওকে, মার্সেল ইলেকট্রিক রাইস কুকার দিয়েছে, আজকে সবার জন্য রান্না হবে। ওকে, কি খেতে চাও তোমরা? হাঙ্গর ভুনা আর হাতির বার্গার। না, ভাত হবে। কারণ আমি একটু বলে রাখি, বউ ভাতে যেমন ভাত দেয়, বউ দেয় না, তেমনি মার্সেল রাইস কুকার এনটিভির এই প্রোগ্রামে শুধুমাত্র রাইস কুকার দেয়, রাইস দেয় না। ওকে, কোনো সমস্যা নেই, যেহেতু মার্সেল রাইস কুকার, রান্না করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে ওরে বাবা, একটা জোরে হাততালি। এখানে যেমন শবনম ফারিয়া আছে, তার কাছ থেকে আমি একটু ডিরেকশন নিতে চাই। রান্না করবো, আপনি রান্না করতে পারেন? হ্যাঁ, রান্না করতে পারি। ওকে, তাহলে একটু বলেন যে কিভাবে রান্না করব, মানে কতটুকু চাল, কতটুকু পানি? যদি 1 কাপ চাল দেন তাহলে 3 কাপ পানি দিতে হবে। আচ্ছা, 1 কাপ চাল আছে একটু। হ্যাঁ, চাল আমি যদি 1 গ্লাস চাল হয় তাহলে 3 কাপ পানি, মানে 1 গ্লাস যদি চাল হয় তাহলে 3 গ্লাস পানি। ওকে, চাল আর 3 গ্লাস পানি। ওকে, খুব সহজ, 3 গ্লাস পানি। এক গ্লাস চাল, 3 গ্লাস পানি। এবার পানিগুলো ধরে এবার ঢেলে দেন। হ্যাঁ, না, গ্লাসগুলো বের করে পানিটা ফের ঢেলে দেন। মানে এইভাবে হবে না? না, একটু পানিটা ঢেলে দিতে হবে। ওকে, তাহলে আমার মনে হয় চালটা আবার ধুতেও হয়। চালটা ধুতেই হবে। আচ্ছা, দূরে থেকে বললে তো হবে না নাকি? যদি এতই শখ থাকে, হ্যাঁ, তার আগে বলি, আমি যেহেতু ভাত রান্না করব, আপনি আমার ভাত খাবেন? বলেন, আপনি আমার ভাত খাবেন তো? আমার ওয়েট অনেক বেড়ে গেছে, আমার ভাত খাওয়া নিষেধ। ওকে, তাহলে মাইকে বলেন যে আপনি রনির ভাত খাবেন কি খাবেন না? বলেন আপনি, হ্যাঁ সেটাই বলেন, আপনি রনির ভাত খাবেন কি খাবেন না? দর্শকের কাছ থেকে মতামত নেই। ওকে, সবাই দোয়া এবং মতামত চাই। তার আগে আপনি যদি আমার ভাত না খান তাহলে আপনাকে রেঁধে খেতে হবে। প্লিজ এখানে আসেন, আপনি এখানে আসেন, একটা জোরে হাততালি। সবার দোয়া চাই। সবাই করে মালা বদল, আমরা রান্না একটু পালা বদল। একটু তো মুকুটটা একটু না, অনষ্ট হয় না, এই জন্য এটা বড় রাখছি, দেখতে ভালো লাগে। ঠিক আছে, এটুকু থাক। ওকে, ওখান থেকে আমাদের আমিন ভাইয়ের জন্য একটা জোরে হাততালি। আমিন ভাই, আপনি রান্না করতে পারেন কিনা একটু শুনে নিব। আমিন ভাই রান্না করতে পারেন তো? না। সত্যি বলেন, পারেন কি না? সত্যি পারি না। আমি একটা খবর জানি, সেটা হচ্ছে আমিন ভাই না ফেরা পর্যন্ত ভাবি নাকি খাওয়া দাওয়া করে না। কথা সত্যি ভাই? আপনি না ফেরা পর্যন্ত নাকি ভাবি খাওয়া দাওয়া করে না?
হ্যাঁ সেটা করে না, আমি গেলে তারপর খাওয়া বাড়ি তারপরে খাই, তাই তো। আমি রান্না করতে পারি না। আমিন ভাই গিয়ে রান্না করে তারপর ভাবি খান। এখন কি করতে হবে? কিছু না, এখন শুধু এটাকে অন করতে হবে। ওকে ঠিক আছে। এই যে রান্না হতে অন্তত 15-20 মিনিট তো লাগবে, তাহলে এইটুকু সময় এখন আমরা কি করব দুজনে? অপেক্ষা করব। হ্যাঁ অপেক্ষা করব। অ্যাকচুয়ালি বলি, আগে তো এমনি চুলায় রান্না হতো, তারপরে ওই যে গ্যাসের চুলায় রান্নাটা না হয়, কেন রাইস কুকারটা আসলো যেন এই যে রান্না হতে যে 15-20 মিনিট আপনি টেনশন ফ্রি হয়ে যেন আপনি যা খুশি তাই করতে পারেন। এখন আমি এক বাড়িতে গিয়েছিলাম, তো গিয়ে দেখি যে এমনি চুলায় রাইস কুকার ছিল না, এমনি পুড়ে গেছে ভাত। আমি বললাম ভাবি ভাত পুড়ে গেছে, বাসায় কেউ নাই নাকি? তো ভাবি বললো না, হঠাৎ তোমার ভাইয়া এসছে তো রান্নাঘরে অনেকক্ষণ আর যাওয়া হয়নি। আবার ওই টেনশন ফ্রি করার জন্যই কিন্তু মার্সেল রাইস কুকার, আপনি টেনশন ফ্রি তুলে দেন, অটোমেটিক রেডি হয়ে যাবে। একটা জোরে হাততালি হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ওখানে গিয়ে বসুন। ওকে আমি একটু বলে রাখি, যদি আপনি এমনি চুলায় রান্না করেন সেটা হলো ভাত, আর যদি কুকারে রান্না করেন সেটা হচ্ছে রাইস। যেমন এমনি যেটা বরফ গ্লাসে দিলে সেটা হয়ে যায় আইস। হ্যাঁ, গ্রামে যেটা বাবুর্চি, ওকে ধরে নিয়ে শহরে চলে আসেন, ও শেফ হয়ে যাবে। ওকে আজকে আমি শেফ। দারুণ জমে উঠবে আমাদের আজকের রান্না, ঠিক যেমন জমে উঠবে আমাদের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আজকে সবার জন্য খাবার দাবারের আয়োজন হবে, কিন্তু তার আগে জানিয়ে রাখি, যার রান্নাটা খুব ভালো হবে, যে এই মঞ্চে এসে পারফর্ম করবে, ওর রান্নাটা ভালো হবে, তাকে মার্সেল দেবে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে মার্সেল দেবে 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ তাকে মার্সেল দেবে 2 লক্ষ টাকা। আর এগুলো মানে এই যে চ্যাম্পিয়ন হবে, এই বিচার কারা করবে? আমাদের এই 3 জন বিচারক, তাদের জন্য জোরে করতালি। এই যে জামাল কামাল বলছিলাম, আমাদের জামাল রয়েছেন, তুষার খান, একটা জোরে হাততালি। এখনো তুষার ভাই আপনি অনেক নাটক করেছেন, ফিল্ম করেছেন, কিন্তু লোকজন দেখলে কি বলে? এখনো অনেকে আমার আসল নাম জানে না, খালি দেখালো জামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, মানে প্রচুর জায়গায়, এবং অনেক জায়গায় মানে আমার পরিচয় অন্য কেউ দিতে গেলে যে ভাই তুষার খান সাহেবকেও ফোন করতে বলেছিলেন। কোন তুষার খান? ও যে জামাইল্লা। আচ্ছা ওকে, তুষার ভাইয়ের জন্য জোরে একটা হাততালি। ওকে আজকে রান্না করব, কিন্তু যাকে প্রথমে ডেকে নিয়ে আসবো, প্রথম পারফর্মার আসার আগে আমি একটু চাইবো যে এটা একটু কিচেনের দিকে নিয়ে যান, কিচেনের দিকে নিয়ে যান প্লিজ। আমি রয়েছি আবু হেনা রনি, এবং আমাদের মেন্টরদের কস্টিউম স্পন্সর করেছে টাসেলো, তাদের জন্য জোরে একটা হাততালি। ভাগ্যিস আসেলো আমাদের টাসেলো। ওকে আজকে প্রথম পারফর্মারকে ডেকে নিয়ে আসবো, তার আগে দর্শকদের বলে রাখি আমরা দ্বিতীয় রাউন্ডে আছি। প্রথম রাউন্ড শেষ করে যারা টিকেছে তারা আজকে দ্বিতীয়বারের মতো পারফরমেন্স দেবে এই মঞ্চে। যে হবে আজকের এপিসোড উইনার, তাকে দেওয়া হবে মার্সেল রাইস কুকার। দেখে নিচ্ছি প্রথম পারফর্মারকে, সে আসছে বরিশাল বরগুনা থেকে, মোহাম্মদ মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম জাজেস, রনি চাচ্চু। আমি প্রতিদিন দুপুরে ঘুম থেকে উঠি কেন? কেন? সকাল সকাল কেউ যদি আমার মুড খারাপ না করতে পারে। পৃথিবীর সকল শপিং ব্যাগের অর্ধেকটা কোথায় আছে? কোথায়? আমাদের বিছানার তলে। একবারে ইদানিং আমার সময়টা খুব খারাপ যাচ্ছিল, তাই বুদ্ধি করে গরিবেটাই খুলে রেখে দিয়েছি। ফারি ম্যাডাম, এই তো গতকাল পরীক্ষা দিয়ে আসলাম, পরীক্ষা খাতায় কিচ্ছুই লেখিনি, কারণ সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার। রনি চাচ্চু, বলো তো ইতিহাস কাকে বলে? ইতিহাস মরা মানুষের জীবনী পড়তে পড়তে জীবিত মানুষ যখন আধামর হয়ে যায় তাকে ইতিহাস বলে। আমাদের জাহাঙ্গীর চাচ্চু এত কিপটা ইমার্জেন্সি ব্যালেন্স না পর সিমটাই নষ্ট করে ফেলায়। প্রতিশোধের উপর প্রতিশোধ কাকে বলে? কাকে বলে? আমি ছেড়ে ভবিষ্যতে আমি ছেড়ে ঝগড়া হয়েছে,
আমিন স্যারের বউ রাগ করে তাকে জামাল কোটা খাওয়াই দিছে। হায় হায় এরপরও তার রাগ কমেনি। এরপর কি করছে জানেন? কি পানির ট্যাঙ্কির ভিতর শুকনো মরিচের গুঁড়ো ঢেলে দিছে। ওকে, আমাদের বিচারকরা মুগ্ধ তোমার পারফরমেন্সে, আমি মুখ দেখে বুঝতে পারছি। তারপরেও কমেন্টস শুনবো। প্রথমে আমিন ভাই। ভাই দেখে শুনে সকালবেলা যেতে হবে, বাথরুমে যা দেখতেছি। মহিবুল্লাহ এক্সিলেন্ট পারফরমেন্স করছে, এক্সিলেন্ট। তোমার জন্য একটা ফায়ার তো হয়। সুপার সুপার সুপার। ওকে, শবনম ফারিয়া, আপনার কেমন লেগেছে? আমি একটু আমিন ভাইকে নিয়ে চিন্তিত, ভাবি যদি এখান থেকে আইডিয়াগুলো একটু কপি করে তাহলে কি হবে। মহিবুল্লাহ খুব ভালো ছিল, বেস্ট অফ লাক। তুষার ভাই। ব্রাইট লাগছে, কিউট লাগছে, সুইট লাগছে, পারফরমেন্সও অনেক সুইট হয়েছে, অনেক ভালো ছিল, অনেক ভালো। মহিবুল্লাহ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। 7-এ পড়ে। ওকে, তুমি তো 7-এ পড়ো, আরেক ছোটটাকে একটু ডেকে নিতে চাই। সে আমাদের সবাইকে ছাড়িয়ে এক কাঠি উপরে। ওকে, আমাদের একটা ছোট্ট গেস্ট আছে, সেই গেস্টের নাম ঈশান। আমি একটু ঈশানকে মঞ্চে আসতে বলবো। ঈশান। ওকে, আজকে তো আমি রান্না বান্না করছি, বলে রাখি এর পরিচয় কি বলবো? এই যে আমি রান্নার বান্না করি না, হ্যাঁ, এ হচ্ছে এও একটা স্টার, আর ওই যে স্টার কা বাপ। কেমন আছো তুমি? অনেক ভালো, এটা এই শোতে এসে অনেক মজা লাগছে। ওকে, এই যে জোকস টোকস করেছে, এটা কেমন ছিল? 10-এ তুমি কত দিবে এটাকে? 10-এ 100। 10-এ কত? 100। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? আমি ক্লাস 3-তে পড়ি। 3-তে পড়ো? কয় বছর হলো 3-তে পড়ছো? মানে আমি 3-তে ধরো 2 বছর ছিলাম এরকম, মানে প্রথমবারে ওই বইগুলো আমি কভার করতে পারিনি। তুমি কয় বছর হলো পড়ছো? যতদিন ছিলাম অতদিনই হবে। ওকে, গুড গুড গুড। তুমি অ্যাকচুয়ালি পড়ো কোথায়? বাংলাদেশেই তো। মানে একে আটকানো অত সোজা না। হ্যাঁ, তোমাকে সবচেয়ে বেশি পড়ালেখা কে করায়, তোমার মা নাকি বাবা? আমার মা। মা পড়ায়। আচ্ছা, তুমি যখন খেতে চাও না, তোমার মা নাকি বলে যে বাবার মতো হইছে, মায়ের ছাড়া কিছু খেতে চায় না? এরকম হয় কখনো? না, হয় না। লক্ষ্মী ছেলে, খুবই ভালো, একটা জোরে হাততালি হোক। ওকে, দুজন একটা হ্যান্ডশেক করো। ওকে, তুমি স্কুলে মনে হয় টুকটাক কিছু একটা বলেছিলে মনে হয়, আমি খোঁজ পেয়েছি। একটু আমাদের যদি একটা কিছু শোনাও। একটা শিপে হ্যাঁ 4টা প্রেসিডেন্ট ছিল। ওকে, একটা বাংলাদেশের, একটা ইন্ডিয়ার, একটা চায়না, একটা আমেরিকার। আমেরিকা বলে আমাদের কাছে অনেক বার্গার আছে, আমরা নদীতে ফালাই দিই বার্গার। তারপর চায়না বলে আমাদের কাছে অনেক ফোন আছে, আমরা ফোন ফালাই দিই। আচ্ছা। তারপরে ইন্ডিয়া বলে আমাদের কাছে অনেক অ্যাক্টার আছে, মানে নায়ক আছে, ওগুলো আমরা ফালাই দিই। হ্যাঁ। তারপরে বাংলাদেশের পালা আছে, বাংলাদেশ বলে আমাদের কাছে মানুষ অনেক আছে, এই জন্য আমরা মানুষই ফালাই দিই। বাহ, তুমি অনেক জায়গায় খেয়েছো জীবনে। হ্যাঁ। কার হাতের রান্না পৃথিবীতে বেস্ট? মাদের হাতের খাওয়া বেস্ট। পৃথিবীতে মায়ের হাতের রান্না বেস্ট। শবনম ফারিয়া, আপনি বিশ্বাস করেন পৃথিবীতে কার রান্না সবচেয়ে বেস্ট? মার হাতের রান্নাই। ওকে, যদি তাই হয় তাহলে মা কেন সন্তানকে জোর করে করে গেলায়? ওকে, তোমরা দুজন ওখানে বসবে, আজকে তোমাদের ভরপেট খাওয়াবো। প্লিজ একটা জোরে হাততালি এই দুজনের জন্য। আচ্ছা, এই যে বাংলাদেশের কথা বলছি। আচ্ছা, এই যে আমাদের যারা বিচারক, আপনারা তো দেশের বাইরে যান, মানে যারা বাংলাদেশে থাকে তারা কি চাইনিজ খাবো, আজকে থাই খাবার খাবো, হ্যাঁ থাই স্যুপ খাবো, আর যেই ওনারা দেশের বাইরে যান একটু বাংলা খাবার হবে, একটু ভাত হবে। আমিন ভাই, দেশের বাইরে গিয়ে আপনি বাংলা খান নাকি দেশের বাইরের খাবার? ওখানে গিয়ে কি খোঁজেন একটু বলেন প্লিজ। না, আমি যে দেশে যাই না কেন সে দেশের ফুডই খাই। ওকে, বাংলা খাবার খুব একটা খুঁজি না, ওই বাংলা তো খুঁজিই না। সেটা আমরা পরে তুষার ভাইয়ের কাছে জানবো।
আমার আসলে ফ্যামিলির সাথে আমার বিদেশে বেশি ট্রাভেল করা হয়। আমার মা আর আমার 2 দুলা ভাই, স্পেশালি আমার মেজো দুলা ভাই, পৃথিবীর যে প্রান্তেই যাবে না কেন ভাত খেতে হবে। সো আমরা যখনই দেশের বাইরে যাই ওখানে গিয়ে খুঁজে বের করতে হয় যে বাংলা হোটেল কোথায়, কারণ ভাত খেতে হবে। ওকে, একটু বলে রাখি, আর এই শবনম ফারিয়া বা এরকম যে মডেল বা নায়িকা তারা শুটিংয়ে আসবে বলে আমাকে একটু ইয়ে দাও, সবজি দাও আর একটু তরকারি দাও, আমি ভাত খাবো না। তারা শুটিংয়ে এসে ভাত খান না, কারণ বাসায় 3 প্লেট ভাত খেয়ে আসেন। তারপর তুষার ভাই, ভাতের উপর কোনো নেশা আছে বলেন তো? আচ্ছা ওদিকে না যাই। ওকে, ওনার কাছে অপশন আলাদা থাকতে পারে। তুই তো জিজ্ঞেস করবি যে বিদেশে গেলে আমি বিদেশে গেলাম, বিদেশি খাই। আচ্ছা, আর এমনি বাংলা খাবার পছন্দ করে? বাংলা খাবার তো এমনি পছন্দ, কিন্তু বাইরে গেলে আমি তো বাংলা খাবার তো সারা বছরই খাচ্ছি। আচ্ছা, তো বাইরে যখন যাই তখন বাইরেটাই খাওয়া পছন্দ করি। ওকে, এর মধ্যে আমার একটা ছোট্ট হঠাৎ করে একটা গল্প মনে পড়লো। আমার এক বন্ধু ট্রান্সফার হলো থাইল্যান্ডে। ওকে, তা আমি ওরা বললাম যে তুমি বিশাল বড় লোকের দেশে যাচ্ছ, ওখানে তো কোনো গরিব নাই। তো বলে যে কে বললো গরিব নাই মানে? তাই বললাম যে ওদের যে গরিব সেও তো থাই ফুড খায়। ওকে, একটু দেশের কথা বলছিলাম। ওকে, এবার আমরা একটু পাবনায় ঘুরে আসি নাকি? হ্যাঁ হ্যাঁ যাব। পাবনার আমিনপুর থেকে আসবে আরিফ আহমেদ। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই। ইয়েস। এ মেন্টর, সেদিন না তোমাকে বাদ দিলাম, আজকে আবার আইছো। ফারিয়া আপু, সেই দিন গুলিস্তান থেকে একটা সানগ্লাস কিনছি। সানগ্লাসটা পইরা হেভি মাঞ্জা টাঞ্জা মাইরা পুরা এলাকা চক্কর দিয়ে আইসা দেখি প্যান্টের চেন খোলা। তুষার ভাই, হাইট অফ অপমান কি? কি? প্রথম এপিসোডে বাদ হয়ে যাওয়া সব পারফর্মারকেই মার্সেল একটা করে ব্লেন্ডার দিছে। হ্যাঁ, তাদের মধ্যে একজনকে আমি কইলাম, ভাই আপনার ব্লেন্ডারটা আমারে দিয়া দেন। কয় দেওয়া লাগবো না, নেক্সট এপিসোডে তোমারেও দিব। আমিন ভাই, হতভাগা কারে কয় দেখেন, সেই দিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখি এক লোক তার দোকান খুলতে পারতেছে না। আমি তার দোকানটা খুলতে সাহায্য করলাম। 2 ঘন্টা পর বাসায় এসে দেখি খবরে দেখাইতেছে এক স্বর্ণের দোকানে চুরি হয়েছে, আর সিসিটিভির ফুটেজে আমি তালা খুলতেছি। ভারিয়া আপু, আমি কিন্তু এমনিতে ফ্রিতে কাউরে কোনো উপদেশ দেই না। আচ্ছা, কিন্তু আপনারে আমার খুব ভালো লাগে, তাই আজকে আপনারে ফ্রিতে একটা উপদেশ দিই। জীবনে কখনো কারো উপদেশ শুনবেন না। সেই দিন আমাদের সাইফুল ভাইরে এক সুন্দরী মেয়ে আইসা বলতেছে, আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? সাইফুল ভাই তো খুশি হয়, আরে একটা কেন 10টা তোলো, সমস্যা নাই। মেয়েটা সেলফি তুইলা চইলা গেল। সাইফুল ভাই মনে মনে ভাবতেছে, এতদিনে মনে হয় উপরওয়ালা মুখ তুইলা তাকাইছে, এইবার বুঝি কোনো একটা কিছু হবে। কিছুক্ষণ পর সাইফুল ভাই ফেসবুকে ঢুইকা দেখে মেয়েটা সেলফিগুলো পোস্ট করছে। ভাই লাভ রিয়েক্ট দিতে যাবে, এমন সময় দেখে ক্যাপশনে লেখা, আমার তো আব্বা নাই, তাই আব্বার মতো দেখতে একজনের সাথে সেলফি তুললাম। সেই দিন গার্লফ্রেন্ডে ফোন দিয়ে বললাম, জান আজকে থেকে ঠিক 5 বছর পর তোমার বউ করে আনতে যাবো। কয় হ, আসার সময় আমার বাচ্চার লেগে সুজি নিয়ে এসো। সেই দিন রনি ভাইরে বললাম, ভাই ভাই আপনার গার্লফ্রেন্ড মিমরে দেখলাম অন্য পুলার হাত ধরে ঘুরতেছে। কয় হাই হাই কস কি, চল তো দেখি। এ দাঁড়া, কোন মিম মানে কোনটা, স্কুলেরটা, কলেজেরটা না ভার্সিটিরটা? ভাই কলেজেরটা। ও এই কোন কলেজেরটা? সাভার কলেজ, ধামরাই কলেজ নাকি ল্যাবরেটরি কলেজ? ভাই সাভার কলেজ। কয় ও এই সাভার কলেজের কোনটা, মানে সায়েন্সেরটা, কমার্সেরটা না আর্টসেরটা? ভাই সায়েন্সেরটা। কয় ওর এই সায়েন্সের কোনটা, না মানে শুধু মিম, অ্যাঞ্জেল মিম নাকি নুসরাত জাহান মিম? আরে ভাই অ্যাঞ্জেল মিম, ভাই অ্যাঞ্জেল মিম। কয় দেখছোস আজকালকার মেয়ে গো চরিত্র, দেখছোস বয়ফ্রেন্ড থাকতে অন্য বলার হাত ধরে ঘুরে। রনি ভাই, হ্যাঁ, জীবনে ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল, বড় হয়ে অভিনেতা হব। কেউ একজন বলবে লাইট ক্যামেরা অ্যাকশন, আর আমি অন স্ক্রিনে ডায়লগ বলবো, কিন্তু কখনো ওই সুযোগটা পাই নাই। আচ্ছা, আজকে যেহেতু সুযোগটা পাইছি,
ভাই অনুমতি দিলে একটা ডায়লগ বলতাম ভাই। বলো ভাই, প্লিজ বলো। আপনি যদি একটু এখানে এসে দাঁড়াই বলতেন, লাইট ক্যামেরা অ্যাকশন। ওকে, লাইট ক্যামেরা অ্যাকশন। ওই সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ভালোই মজা নিল ওখানে তিনজন যারা বসা। হ্যাঁ, ও আমার হাতে ধরিয়ে দিল শশা। ওকে, আমার তো দারুণ লেগেছে। শশা ভালো তো নাকি, খাওয়া যাবে? ফ্রেশ 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 শশা। ওকে, এ পাশ থেকে এইটা একদম খুব শকিং, মানে কিরকম কি একদম তোমার এত সুন্দর টাইমিং ছিল, শশা নে আর মানে তোমার সাথে যে শশা আছে আমরা তো ভাবিও নাই। মানে তোমার শ্মশানের মতন পারফরমেন্স খুব ভালো ছিল, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এই শশা ছিল কোথায়, দেখতে পাইনি। কোথায় ছিল? এই পকেটে, এই পকেটে, এই পকেটে, এই পিছনে না। আমি শুধু ভাবছি এই পকেটে ছিল শশা, কার সাথে লাগলো ঘষা। আর কিছু নাই, আর কিছু নাই। ওকে, শবনম ফারিয়া। আর খুব ভালো ছিল, খুবই খুবই ফ্রেশ জোকস ছিল যেগুলো আগে কখনো শুনিনি। সো খুবই ভালো লেগেছে আমার। বেস্ট অফ লাক, ভেরি নাইস। নায়িকা কি শশা খান নাকি গালে দিয়ে রাখেন? আর চোখে দিয়ে রাখি মাঝে মাঝে। যখন আপনাদের আমাকে অনেক আগে কল দিয়ে বসায় রাখেন, আমি বসে থাকি, রাতে ভালো ঘুম হয় না, তো সেদিন চোখে শশা দিয়ে রাখা লাগে। ওকে, কোনো কারণে তার চোখ খুলে গেছে। আরিফ আহমেদ, extremely good, extremely good. অনেক ধন্যবাদ, প্লিজ। প্রিয় দর্শক, এবার আমরা একটু রংপুরে চলে যাব। রংপুরের যাব কোথায়? কামারপাড়া। কামারপাড়া থেকে আসবে এক পারফর্মার দিশেহারা। জঙ্গলের মধ্যে থাকে শিয়াল। হ্যাঁ, আর এবারে হাসর মঞ্চে আসবে নিয়ামুল মেরাজ পিয়াল। আসসালামু আলাইকুম জাজেস। রাবার ব্যান্ড। আমার বন্ধু সেদিন আমারে বলতেছে, দোস্ত বাইরে প্রচুর ঝড় হচ্ছে, আমার লুঙ্গি আর তোর ভাবের ছায়াটা ছাদে শুকাইতে দিছি। এইটা শোনার পরে আমি ওরে বললাম, ভাই শুকাইতে দিছিস ভালো কথা, সাথে মোবাইল নাম্বার আর ঠিকানাটাও দিয়ে দিস, ঝড়ে উড়ে গেলে ফেরত পাবি। রনি ভাই, হ্যাঁ, আমরা তিনজন বন্ধু স্কুল লাইফে লাস্ট বেঞ্চে বসে যে ফালতু পেঁচাল পারতাম, আজকালকার সুশীল রাওয়ার নাম দিছে পডকাস্ট। সাইবুল ভাই, লম্বা চুলওয়ালা মেয়েদের রূপবতী, গুণবতী, মায়াবতী এসব ভাবা বাদ দেন, লম্বা চুল কিন্তু পেতনিরও হয়। তুষার ভাই, মানুষের রক্তের গ্রুপ কারো এ পজিটিভ, কারো বি পজিটিভ, কারো ও পজিটিভ, কারো এ বি পজিটিভ, আবার কারো নেগেটিভ। বলেন তো কেন? কেন? মশাদেরও তো ফুড ভেরিয়েশনের দরকার আছে। আমিন ভাই, কিছুদিন আগে আমার আব্বু আমার কাছে ডেকে নিয়ে যায়, বলতেছে, তোমার আমি কোনোদিন মারধর করি নাই, তোমার গায়ে আমি কোনোদিন হাত তুলি নাই। এইটা শোনার পরে আমি ভাবি, আপনার বউয়ের যে পারফরমেন্স, এই সেক্টরে আপনার জবাব হবে না। বাবু খাইছো, বাবু ডিনার করছো? ফারিয়াপু, এমন কথা বলার মতো আমার তেমন কেউ নাই, আমি রাতে ডিনার করি না, একটু খেয়ে ঘুমাই পড়ি। আমিন ভাই, কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা মোহাম্মদপুরে, সে ওখানেই সেটেল। সে আমার কাছে ডেকে নিয়ে যায়, বললো, নিয়ামুল শুনলাম তুই নাকি হাসো ফাঁসো কি জানি করতেছিস, এটা দিয়ে কী হবে? আমি বললাম, ভাই কী হবে? ভাই বলতেছে, আমারে দেখ, আমি মাত্র 600 টাকা ইনভেস্ট করে 2টা ফ্ল্যাট কিনছি, একটা রিক্সার গ্যারেজ দিছি, আর একটা মোটরসাইকেল কিনছি রিসেন্ট। তুই কি করলি? আমি বললাম, ভাই কেমনে কি, কিভাবে করলেন? আরে তেমন কিছুই না, জাস্ট একটা রামদার একটা চাপাতি কিনছিলাম। ধন্যবাদ। আমিন ভাই, ভালো ছিল। ওর একটা সুবিধা আছে, ওর বডি অ্যাটিটিউড এবং ডেলিভারি থ্রোয়িং না স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে বা কমেডি পারফর্মার হিসাবে প্লাস করে।
তো সো তোমাকে আরও বেশি এটার মধ্যে সিরিয়াস হতে হবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। শবনম ফারিয়া, আপনি বলুন। পিয়াল ভালো ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে শুধু ভালো হলে হবে না, বুঝছো, অনেক ভালো হতে হবে। সো বেস্ট অফ লাক, নেক্সট পারফরমেন্স আরও ভালো হতে হবে। তুষার ভাই? অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। পিয়াল, তুমি পড়ো, কিসে পড়ো? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ার, ক্যান্ট পাবলিকে। তুমি কোন বেঞ্চার, ফার্স্ট বেঞ্চার নাকি ব্যাক বেঞ্চার? মিড বেঞ্চার। মিড বেঞ্চার, ওকে। আমরা মিড বেঞ্চার একটা পেয়েছি, আমরা একটু ফার্স্ট বেঞ্চারের একজনকে একটু ডাকতে চাই। আরও একজন অতিথি আমাদের মাঝে আছে এবং সে হচ্ছে আমাদের ফারহান। প্লিজ প্লিজ ওয়েলকাম ফারহান, তোমাকেও আসতে হবে। ফারহান, এর আগেও আমরা একবার তাকে পেয়েছিলাম, সে আগের চেয়ে অনেক স্মার্ট হয়ে গেছে এবং দেখতে দারুণ লাগছে। একটা জোরে হাততালি ফারহান, থ্যাংক ইউ। আমাদের এই সেটে কেউ যদি বাইরে থেকে অতিথি আসে, আমরা শক্তি ফিরে পাই, আরও ইন্সপায়ার হই। ওর জন্য একটা হাততালি। কেমন আছে তুমি? আগেও যেমন আসছিলাম, যেমন ভালো ছিলাম, আজকে অবশ্যই। কেমন লাগছে দূর থেকে দেখে? কেমন লাগছে আমাদের পারফরমেন্স? ভালো লাগছে? আপাতত ওরটাও ভালো লাগলো। ভাইকে দেখে আমি নিজের একটু রিলেট করতে পারলাম, বিকজ ওর জোকসগুলো সেই ছিল। ওকে, আই লাইকড ইট। তুমি কিসে পড়ছো এখন? ক্লাস 10-এ। 10-এ, ওকে ওকে, একটু কম। তুমি ফার্স্ট বেঞ্চার নাকি ব্যাক বেঞ্চার? একদম ফার্স্ট টিচার্স টেবিলের সামনে না, একটা ফার্স্ট বেঞ্চার পাওয়া গেছে। ফার্স্ট বেঞ্চার আর ব্যাক বেঞ্চারের মধ্যে একটু পার্থক্য আছে। কি? ফার্স্ট বেঞ্চার স্যার আসার পরে বলে যে মনে মনে বলে গুড মর্নিং স্যার, আর ব্যাক বেঞ্চার বলে আবেহালা আইছে। ঠিক না? এক্স্যাক্টলি। এবং আরেকটা যেটা হয় যে ফার্স্ট বেঞ্চার যে মানে পরীক্ষায় তুমি যদি মার্ক তুলনামূলক কম পাও, মনে মনে কি বলো মানে নিজেরই অনুশোচনা হয় যে আমি ঠিক মতো পড়িনি, না কি মনে হয়? আশা করি আগামী বছর ব্যাক বেঞ্চার হব না। ওকে, ফার্স্ট বেঞ্চার একটু কম পেলে তার মনে একটা অতৃপ্তি কাজ করে এবং সে বলে যে ইস আমি ঠিক মতো পাইনি। আর যে ব্যাক বেঞ্চার, সে যখন মার্ক কম পায় সে বলে শালায় মার্ক কম দিছে। ওকে, আমরা দুজনকে একসাথে পেয়েছি, দুইজন একসাথে আমাদের অতিথি হিসেবে এখানে বসতে হবে, ঠিক আছে? সমস্যা নেই তো? অবশ্যই না, ওয়াই নট? ওকে, প্লিজ প্লিজ ওয়েলকাম। বছর শেষে সবার কাছে পার্সেলে প্রেজেন্ট হাসো আসে, পাগল হয়ে হাসে সবাই। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনের বাঁশি বাজে রে কুক 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 কুক। সবাই কুক 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 করছে, এই কারণে আমি কুক করবার জন্য রেডি হয়ে আছি। একটা জোরে হাততালি হোক। প্রিয় দর্শক, আবারও জানিয়ে রাখি আজকে যে এপিসোড উইনার হবে তার জন্য থাকছে একটি আকর্ষণীয় মার্সেল রাইস কুকার। এবং বলে রাখি সেই রাইস কুকার দিয়ে শুধুমাত্র রাইস না, আপনি কারি মানে তরকারিও রান্না করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে আপনি ধরেন কিনে আনলেন ভাত রান্না করার জন্য, কিন্তু ওটা দিয়ে আপনি আরও অনেক কিছু রান্না করতে পারবেন। ঠিক যেমনি আপনি যে কারণে বিয়ে করে নিয়ে আসেন, সেই বউকে দিয়ে কিন্তু আপনি আরও অনেক কাজ করান, ঠিক কি না? এই যে আমাদের ইশতিয়াক ভাই যখন গ্রুমিং হাউসে ছিল, আমাদের শাওনের সঙ্গে কথা হচ্ছিল, তো শাওন ইশতিয়াক ভাইকে বোঝালো যে ধরো বিয়েটা তাড়াতাড়ি করতে, কারণ বউ গরম ভাত রেডি করে রাখবে। ইশতিয়াক ভাই বললো আরে এর চেয়ে রাইস কুকার কিনলেই তো হয়, জাস্ট তুলে দিলাম এমনি রেডি হয়ে থাকলো। তো শাওন বলল বুঝেছি, তোমার শুধু ওই ভাতের খিদাই। আচ্ছা, আমি একটু জানতে চাই ইশতিয়াক ভাই, সাইফুল ভাই, আপনাদের কি ভাতের ক্ষুধা ছাড়া আর কোনো ক্ষুধা আছে? একটু বলেন না, মানে ভাতের ক্ষুধা ছাড়া আর হয় না? ক্যারিয়ারের ক্ষুধা, আরো অন্য কোনো ক্ষুধা? সাইফুল ভাই? ভাই ক্ষুধা কয় প্রকার না, আমি বুঝলাম না। বাংলাদেশে তো এরকম আরো অনেক মানুষ আছে যারা বিয়ে করে নাই, হ্যাঁ, কিন্তু ঘুরে ফিরে আমাকেই কেন প্রশ্ন করা হয়? কারণ আপনি প্রাগ ঐতিহাসিক যুগ থেকে, হাসো সিজন 1 থেকে এই একই প্রশ্ন শুনছেন এবং আজ পর্যন্ত আপনার কোনো রেজাল্ট হয়নি। এবং এবার এসে যোগ দিয়েছে আমাদের ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই, আপনার কি ক্ষুধা নিবারণের জন্য কাউকে দরকার না, মানে হ্যাঁ যে রান্না করে দেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দরকার, বাট আমি নিজে রান্না করতে পারি, খুব ভালো রান্না করতে পারি। আচ্ছা, কেন হঠাৎ করে এই প্রসঙ্গটা আনলাম, কারণ হচ্ছে আমাদের এখানে যে তারেককে আমরা দেখেছি যে গ্রুমার হিসেবে এখানে কাজ করলেও আমাদের হাসোর মধ্যে থেকে সে একটা সমস্যা সমাধান করে ফেলেছে। এবার আমরা এমন একজনকে ডাকবো, দেখি যে তাকে দিয়ে আমাদের কোনো সমস্যার সমাধান করা যায় কিনা। আসছে বরিশাল থেকে
শেহতাজ। কীর্তন খোলার পরে জলের ঢেউ মোরে তোরা সেনো কেউ সাইপে তোর মতো গো গেরি মুই কলম বরিশাল্য বেরি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, রাবার মেন্টর, ফারিয়া আপু, আমার একটা সুন্দর পাত্র লাগবে। সাইফুল ভাই, খুশি হইয়া লাভ নাই, পাত্রে জিনিসপত্র রাখবো। আমি আমার বাবা মায়ের শেষ সন্তান। কেন বলুন তো? কেন কেন কেন? আমি এমনই এক সিজ, আমার প্রোডাকশন হওয়ার পরে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এটা দারুণ। আমিন ভাইয়ের বউ আমিন ভাইকে জিজ্ঞেস করলো, আচ্ছা আজকে রান্না কেমন হয়েছে? দূর, তুমিও না, সারাদিন খালি ঝগড়া লাগানোর তাল। সেই দিন এক লোক আমাকে ফেসবুকে এসে বলতেছে, তোমার বয়ফ্রেন্ডকে তো দেখলাম হাতির মতো বুটকি নাক বসা একটা মেয়ের সাথে দাঁড়ায় আছে। আচ্ছা তাই নাকি? কখন দেখছেন? এই সকাল 11টার দিকে। আরে বলদ, ওইটা তো আমিই ছিলাম। সেই দিন এক সাধু বাবা সকাল সকাল এসে রনি ভাইরে পাকড়াও করলো। বর্ষ শোন, আমি তোর ভাগ্য খুলে দিচ্ছি, 1 কোটিপতি বাপের মেয়ের সাথে তোর বিয়ের বন্দোবস্ত করে দিচ্ছি, দে 500 টাকা দে। আরে ভাই কি কন, 500 গান আপনার 1000 টাকা দিচ্ছি, আপনি খালি কন যাওয়ার সময় আমি কি আমার বউ বস্তার সাথে নিয়ে যাব? আমিন ভাইয়ের বউ রুটি বানাচ্ছিল, রুটি পুড়ে গেল। আমিন ভাই বলল ময়দা পাল্টাও, রুটি আবারও পুড়ে গেল। আমিন ভাইয়ের বউ বলল কড়াই বদলাও, রুটি ফের পুড়ে গেল। আমিন ভাই বলল চুলাটা বদলাও। এত কিছু হওয়ার পরও রুটি বারবার পুড়তে থাকলো, তবুও আমাদের আমিন ভাইয়ের বলার সাহস হল না, রাঁধুনিকে বদলাও। ফারিয়া আপু, এক পোলা আসছে আমার প্রপোজ করতে, বলল শোনো আমি তোমাকে ভালোবাসি, এই দেখো আমার বাইসেপ, এই দেখো আমার ট্রাইসেপ, এই দেখো আমার অ্যাপস। থাক থাক, আর নিচে নামতে হবে না, আই লাভ ইউ টু। 2 বছর প্রেম করার পর এখন আমার মনে হইতেছে সেই দিন আমার সবই দেখা উচিত ছিল। বরিশাল থেকে শেহতাজ তাজ পড়তেই এসছে, আমি বলে দিলাম, কিন্তু দুর্দান্ত একটা জোরে হাত তালি। কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখি, আজকে আমিন ভাইয়ের 2জন গেস্ট আসছে। আমিন ভাই আমাকে বলেছে খবরদার, যেহেতু আমার সন্তানরা এসছে, খবরদার ফ্যামিলি ওয়াইফ এসব নিয়ে কেউ কিছু যেন বলো টলো না। এসে পরপর 2টা বললো যে রান্না যে ভালো হয়নি এটা বলতে পারলো না, আবার এই যে রুটি পুড়ে গেল এই যে পাল্টানো উচিত বলতে পারলো না। ভাগ্যিস ওইটা ও বলে দেয়নি, যেটা রিয়েলটা কোনটা কোনটা বলতে পারেনি। আমি তো টেনশন আছি এটা বলে দেয় কি না, যে বাসায় রান্না কেমন হয়েছে আমিন ভাইকে বলল। আমিন ভাই বলল যে দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো ভাবি বলল কই ফারহান আমার বড় ছেলে, সে তো বলল যে ভালো হয়নি, খাওয়া যাচ্ছে না। তো আমিন ভাই বলল ও তো আসলে এখনো বোঝেনি, বিয়ে শাদী করেনি, তো কিভাবে যে মন রক্ষা করে চলতে হয় ও এখনো শেখেনি। এটা তো বলোনি, কেউ বলো না, এটা কেউ বলো না। না না একদম। ওকে, শুরুতে আমিন ভাই আপনি বলবেন। শেহতাজ, রুটি বানানো আমি নিজে শিখে ফেলেছি এবং আমি খুব ভালো রুটি ভাজতেও পারি। তুমি এমন চিজ যে তোমার প্রোডাকশন বন্ধ হলেও এই অনুষ্ঠানটা সামনের দিকে নিতে গেলে তোমাকে লাগবে। শবনম ফারিয়া, আমি মনে করি যে শেহতাজ আপনার যে সোলজার নারীদের একটা টিম, সেই টিমের আমার মনে হয় শুরুর দিকে থাকবে। না না, আমি খুব করে চাই যে আমাদের যখন ফাইনালিস্ট হবে 10 জন, ওখানে যাতে অ্যাটলিস্ট 4টা মেয়ে থাকে, মানে এটা আমি খুব করে চাই। আমি চাই যে এখন তো মেয়েরা সব দিকে এগিয়ে, এবং মেয়েরা সবসময়, আমরা এখন সবসময় এটাই বলি যে ইকুইটি এগুলো নিয়ে কথা বলি। সো আমি চাই মেয়েরা যাতে ভালো করে, এটা সেটা ভালো ছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি চেক করে নেওয়া উচিত। আই অ্যাগ্রি। তুষার ভাই, তোমার এন্ট্রিটা, মানে তোমার ড্রেসটা অনেক সুন্দর, তোমার এন্ট্রিটা অনেক ঝলমলে ছিল, পারফরমেন্স অনেক ঝলমলে ছিল, ক্লিন ছিল, খুব ভালো ছিল। দেখলাম একই কালার, আমাকে কখনো সুন্দর বললো না তুষার ভাই।
সে তো আজকে বললো ওকে যাও। ওকে, বরিশাল থেকে শেতাজ তো আসলো, কিন্তু আমরা একটু টেনশন ভিতরে কাজ করছে যে আমরা এদিক সেদিক ঘুরছি, মানে মোহাম্মদপুরে কি যাব? মোহাম্মদপুরে কি যাওয়ার শখ আছে? না, আমি এই কালকেই এরকম একটা দেখলাম ঘটনা যে এক হাজব্যান্ড ওয়াইফ যাবে মোহাম্মদপুর বিয়ে খেতে, সাথে সাথে বউ এটা শুনলে মোহাম্মদপুর, সে তার সমস্ত গহনা টহনা খুলে বললো চলো এবার যাই। তবে আমি সবসময় আমি ভাবি যে টেনশন করার কিছু নাই। তো গত কয়েকদিন আগে রাতে জাস্ট দুইজনকে দেখা, রাত বাজে প্রায় 11টা, দুইজনকে দেখা, এগিয়ে আসলো, আমি ভাবলাম মনে হয় কিছু নেবে, তারপর দেখি না নেয়নি, জাস্ট বললো যে একটা কয়েন, জাস্ট একটা কয়েন চাইলো ভিখারির মতো। কয়েনটা দিলাম, তারা টস করলো, তারপর বললো ওকে তুই মানি ব্যাগ আর আমি মোবাইল। তারপরেও টেনশন নেই, যেতে হবে মোহাম্মদপুর, যেতে হবে মোহাম্মদপুর। ঢাকা থেকে আসবে মেহেদি হাসান তরু, আমি বললাম সে কিন্তু গুরু আসছে। ধরছিল নাকি ভাই আপনারেও? ছাইড়া দিছে, আগে করতাম। উনি করতো। আমিন ভাই খুব মজা না? সাবধান মোহাম্মদপুর। আমরা খুব ভালো লাগে না এই মাশাআল্লাহ সুন্দর একটা অপুর সাথে বসে থাকতে? কমাই মানে আমাদের সময় না এরকম সুন্দর মেয়ে মানুষ ছিল না আমাদের গরিব ফ্যামিলিতে, রাইট? আর সুন্দর তো দূরের কথা, মেয়েই ছিল অল্প কয়টা, হাতে গুনে বলা যায়, হাসি খুশি টুসি পুষি, আর কোনো মেয়ে নাই। আর এখন মেয়েদের নামগুলো শুনেন, মানে শুনলে একটা গার্লফ্রেন্ড ভাব চলে আসে, যেমন ফারিয়া, আরিনা, জারা, জায়মা, সাউন্ডস গুড। আর আমাদের সময় সুরমা, সালমা, আকলিমা, মামা ফ্লেভার চলে আসে। আর এই মেয়েরা না আমাদেরকে পছন্দ করতো না, আর কেনই বা করবে? এক, আমি গরিব, চেহারা খারাপ, বয়েজ স্কুল, সরকারি স্কুল। আর ফারিয়াপু, বয়েজ স্কুলে ছেলেদের চেনার সহজ উপায় কি জানেন? এদের হাতের রেখাগুলো হালকা থাকে। এবার একটা নতুন ট্রামে যাই, জেনজি একটা নতুন ট্রাম, সবাই শুনছেন না? জেনজি কারা এরা? কোথা থেকে এলো? যাদের বয়স 98 থেকে জন্ম তারা হচ্ছে জেনজি। তাদের সাথে আমাদের কিন্তু ম্যাসিভ চেঞ্জ। ফর এক্সাম্পল দেখেন, এখন জেনজিরা টিফিনে কি খায়? বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড রাইস। আমরা কি খেতাম? বনরুটি, কলা, পরোটা চিনি দিয়ে, বুন্দিয়া। বুন্দিয়া চিনো? গোল গোল মিষ্টি মিষ্টি রস। এই বুন্দিয়াটা হাতে রাখলে না রস এখান থেকে এই পর্যন্ত চলে আসতো, আমরা এখান থেকে টান দিতাম। এছাড়া ওদের সাথে আরেকটা চেঞ্জ আছে, ইংরেজি অ্যাকসেন্ট। আমরা জানি না ইংরেজি অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত, রাইট? হ্যাঁ, ওরা দেখবেন মাঝখানে কি জানি অ্যাড করে দেয়। ফর এক্সাম্পল, আমি যদি ফারিয়াকে বলি, ফারিয়া ইউ আর লুকিং সো বিউটিফুল, আই রিয়েলি লাভ ইউ বেবি, ডু ইউ ম্যারি মি? সবাই বুঝছেন? কোনো সমস্যা না? ফারিয়া টেক ইট সিরিয়াস। এই কথাটা যদি কোনো জেনজি বলে কিভাবে বলবে? ও মাই গড ফারিয়া, ড্যাম ইউ আর লুকিং সো হট। ও মনে হচ্ছে একটা মির্কি রোগী কথা বলতেছে। সেই দিন আমার ছেলে স্কুলে যাচ্ছে, তো ও স্ট্যান্ডার্ড 3তেই পড়ে, তো আমি ওকে 200 টাকা দিলাম টিফিনের জন্য। ওকে বাবা ড্যাম 200 টাকা দিয়ে এখন টিফিন হয়? আমাকে আমারে দিতে পারবে 2 টাকা, তোর 200 দিচ্ছি বেশি না? আমরা দুজন কি করে খাবো টিফিন? আমাকে দুজন করতে গেলে আমার গার্লফ্রেন্ড আছে না? তুষার ভাই ক্লাস 3 গার্লফ্রেন্ড। আমি চিন্তা করলাম আমি ক্লাস 3তে কি করতাম? আমি শুধু বিস্তার ইস্যু করতাম, রেগুলার ইস্যু করতাম। মা বিরক্ত হয়ে মাটিতে শোয়াইতো, মাটিতে গড়ায় গড়ায় ইস্যু করতাম। দেন মা চিন্তা করলো যে এটা একটা রোগ, তার ট্রিটমেন্টের দরকার, তো আমাকে নিয়ে গেল কবিরাজের কাছে। কবিরাজ আমাকে কোলে বসালো, একটা তাবিজ দেয় না কাইতন, কাইতন দিয়ে কোমরে দিল, আমি কবিরাজের কোলে ইস্যু করে দিলাম। এই দিয়ে তারপরে কবিরাজ মাকে ডেকে বলতেছে যে আজকে রাতে এই তাবিজের একটা আসর হতে পারে, বাসায় একটু খেয়াল করে রাখবেন, তরুকে একটু
আসর হয় একটু চেপে ধরে রাখবেন। এইটা শুনে আমি হিসুই করতেছি ওই দিন। দেন রাতে ডিনার শেষ হলো, মা সবাইকে ডেকে বললো আজকে আমরা সবাই এক রুমে শুবো। ওকে, আমি এক পাশে হয়ে শুয়ে আছি। কতক্ষণ এক পাশে হয়ে শুয়ে যাও? আধা ঘন্টা শুয়ে আছি, এই ব্যথা হয়ে গেছে। ডান দিকে মোড় নিলাম, সাথে সাথে 7-8 জন উপরে উঠে পড়লো। আমি হিসুর সাথে সাথে পটি করে দিলাম ওই দিন। এত কিছুর পরেও চিন্তা করলাম আমি গরিব, সরকারি স্কুলে পড়ছি, আমার ছেলেকে একটা ভালো জায়গায় পড়াই। দেন আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশনের জন্য ছেলেকে নিয়ে গেলাম। আমি আগে কখনো ইংলিশ মিডিয়াম স্কুলে যাই নাই। যে দেখলাম খুব সুন্দর ডেকোরেশন, ওয়েল ডেকোরেটেড। ভিতরে ঢোকার পরে হঠাৎ করে একটা বিউটিফুল লেডি আসলো, জাস্ট লাইক ফারিয়া। এসে আমাকে বললো, স্যার অ্যাডমিট করবেন স্যার? আমি বললাম ওইয়া। স্যার আমাদের এখানে অ্যাডমিশন ফি অনলি 1 লাখ স্যার। আমি বললাম ও নো। স্যার আর টিউশন ফি অনলি 20,000 স্যার। আমি আপা এইভাবে আর আওয়াজ করেন না, পোলারে তুই আমি ভর্তি হয়ে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে তরু ভাই দারুণ হ্যান্ডসাম লাগছে। পড়েছেন গেঞ্জি, টপিক জেনজি। একটা জোরে হাত বস পাবলিক। ওকে আমরা এদিক থেকে শুনি একটু। তুষার ভাই আপনি তো মোহাম্মদপুরের নাকি? কাছাকাছি, লালমাটিয়া। ওকে, তাও বাঁচতে পারবেন না, কাছাকাছি। মানে তোমার বিষয়ে কিছু বলার নাই। আমি কোনো প্রতিযোগিতা হচ্ছে ওটা মনে করছি না, আমি পারফরমেন্স দেখছি ব্যাস। ওকে, অসাধারণ, খুব ভালো ছিল। তরু ভাই আপনি যে ফারিয়াকে একবার বললেন না সিরিয়াসলি নেবেন, আমি বলছি যে কেউ দাঁড়িয়ে গেলে সিরিয়াসলি নেবেন না, অনেক সময় পা লেগে গেলেও দাঁড়িয়ে যায়। ওকে, দুর্দান্ত, একটা জোরে হাত তালি। কামনা ফারিয়া। লা 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 তরুর পারফরমেন্সটা হচ্ছে কি বস পারফরমেন্স। জাস্ট লাইক বস, মানে জাস্ট এনজয় করছে আর কিছু না, মানে মন প্রাণ সব কিছু ভরে গেল পারফরমেন্স দেখে। স্যালুট বস, স্যালুট। আমির ভাই শুধু মন ভরে গেল, আপনার রাইফেলে কি গুলি ভরা নেই নাকি? রাইফেল মনে হয়, রাইফেলও ওর পারফরমেন্স দেখছে। ওকে, তারপরে গুলি যখন চাচ্ছে দিয়েই দিই। ওকে, এখানে মনে হয় আচ্ছা ফারহান কি জেনজি না? ফারহান কি জেনজি? হ্যাঁ, আচ্ছা ফারহান, এই যে ছোটবেলার যে শৈশবের কথা বললো, আমি দেখলাম যে তুমি খুব মজা পাচ্ছিলে। আমাদের চেয়ে তোমার তো চেঞ্জ, তুমি তো এই লাইভ দেখোনি। না, রিলেট করতে পারতেছিলাম না দেখেই হাসতেছিলাম। আচ্ছা, এই যে আমাদের সময় বাপ মার কাছে কান্নাকাটি করে চাওয়া, তুমি কি কোনো কিছু চাইলে বাবা কিনে দেয়? এরকম কিনে দেয়। অথচ তোমাকে আমি একটু দেখাই, ভাইটা ধরেন, ধরো তোমাকে, তুমি চাইলে, ধরো আমিন ভাইয়ের কাছে চাও, তুমি ধরো কিছু একটা যাও, কিছু একটা চাও, কি চাইলে পেয়েছো বলো? গাড়ি চাবো কেন? বলো, অত কিছু দরকার নেই। আরে কি বলো? ওর বেশি চাওয়া হচ্ছে সানগ্লাস আর ঘড়ি, বেশি কিছু চায় না। চাইলেই আপনি দিয়ে দিয়েছেন, তাই তো? আর এই তো, আর ধরেন চাচ্ছি, আমরা যদি চাইতাম যে আব্বা 10 টাকা দাও, আপনি বাবা, হ্যাঁ আচ্ছা, আবার আমাকে একটা সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও বাবা, দয় লাগবে বাবা, দয় লাগবে বাবা। এক কাজ কর, রিক্সা কেন, চালানে হইব, কত টাকা ইনকাম হইব। এবং এখনকার জেনারেশন একটু চাইলেই পায়, নাচতে নাচতে চলে যায়। আর আমরা যখন চাইতাম শুয়ে নাগিন ডান্স না দেওয়া পর্যন্ত, নাগিন ডান্স দেওয়ার পরে তারপর যদি মন গড়লে 2-1 পয়সা পেতাম। ওকে, তো রুহার জন্য জোরে একটা হাততালি। থ্যাংক ইউ। এবার একজন গেস্ট রয়েছে, হাস্য সিজন 6-এ যে দুর্দান্ত ছিল তাকে ডাকবো, কিন্তু ছোট্ট একটি বিরতির পর। আর বলে রাখি, এই 5 জনের মধ্যে কে আজকে ভালো পারফর্ম করেছে, কে পাবে আজকে রাইস কুকার। আমরা এই 7 সিজনে 7 সমুদ্র 13 নদী
পার করে আমরা আমাদের পারফর্মারদের নিয়ে এসেছি খুঁজে খুঁজে। তাদের জন্য জোরে একটা হাততালি হোক। আজকে আমাদের দুজন অতিথি রয়েছে, তাদের জন্য হাততালি। এপাশে মেন্টর আর এপাশে আমাদের তিনজন প্রিয় বিচারক, তাদের জন্য জোরে হাততালি হোক। ওকে, এবার একটু আপনাদেরকে গরম গরম ভাত খাওয়াবো। গরম গরম ভাত অনেকক্ষণ আগে রান্না করেছিলাম একসাথে আমি আর শবনম ফারিয়া, কিন্তু আমার মনে হয় এতক্ষণে ভাত ঠান্ডা হয়ে গেছে না? আচ্ছা, রাইস কেন ঠান্ডা হয়ে যায় এত দ্রুত, কেউ বলতে পারবেন? রাইস কেন দ্রুত ঠান্ডা হয় জানেন কি? কারণ রাইসের মধ্যেই আইস থাকে, শুধু আলটা বাদ দিলেই আইস। তো ঠান্ডা যেহেতু হয়ে গেছে একটু আগুন তো লাগবে নাকি? হ্যাঁ, একটু আগুন লাগবে না? আগুন শিখা একটু আগুন তো লাগবে, একটু বন্যি শিখা লাগবে, তাই তো? হ্যাঁ, আগুন ধরবে এই মঞ্চে। হাস্য সিজন 6 এর পারফরমেন্সগুলো আমাদের মনে আছে, যারা আগুন জ্বালিয়েছিল এই স্টেজে। তাদের মধ্যে একজন শাশ্বতী বিশ্বাঙ্গী বন্যি, যার নাম অনরা বেগুন কেন আসন? রনি ভাই একটু হাসেন তো। না, আমার নামটা বলার পর দাঁতগুলো ঠিকঠাক আছে। মেলা দিন পর হাসর কল পেয়ে এনটিভিতে আসলাম। আসার সময় অবশ্য ভাড়া ছিল না, রাইডারে বলছি ভাই দোয়া করেন, যায় ভালো মতো পারফর্ম করলে ভালো পেমেন্ট দিবে, আপনারে দিয়ে দিব। বুঝছেন ফারিয়াপু, মেলা ধার করতে হবে, এত বেশি ধার করবেন আপনার চারপাশে সবাই ব্যস্ত হয়ে যাবে আপনার মঙ্গল প্রার্থনায়। আমাদের তারেক ভাই ভাবি আবার ভাইকে আদর করে স্মোকি ডাকে। তো ভাবি মোবাইল ঘাটতে ঘাটতে ভাত পুড়ে ফেলছে। তারেক ভাই ডিনারে বসে বলছে, ভাতের থেকে কেমন পোড়া গন্ধ আসতেছে না? ছোট লোকের মতো কথা বললো না, এটাকে পোড়া গন্ধ বলে না, এটাকে বলে স্মোকি ফ্লেভার। আজকে আমি তোমার জন্য তান্দুরি রাইস করেছি। তান্দুরি রাইস। আমিন ভাই ভাবির সাথে বিকেলে চা খাচ্ছে, তো ভাবি বলছে, শোনো পরের জন্মে তুমি ফড়িং হয়েও। আমিন ভাই, কেন? আরে বোঝো না, তাহলে আমি তোমার পিছনে সুতো বেঁধে ইচ্ছে মতো ওড়াবো। আমাদের তুষার ভাই ভীষণ ভ্রমণ প্রিয় মানুষ। আচ্ছা, ও বিদেশে গেছে, একটা রেস্টুরেন্টে একটা ডিশ টেস্ট করলো, দারুণ ছিল। ওয়েটারকে জিজ্ঞেস করছে, ওয়েটার বলছে, স্যার আমাদের এখানে ষাঁড়ের লড়াইয়ে যে ষাঁড় হেরে যায় তার একজোড়া বিশেষ অঙ্গ দিয়েই এটা তৈরি হয়। তো আর কি করা, পরের বছর তুষার ভাই আবার একই দেশে একই রেস্টুরেন্টে একই খাবার খেলো। এবারও স্বাদ ঠিকঠাক মতো, সাইজ একটু ছোট। তো তুষার ভাই তখন জিজ্ঞেস করছে, ওয়েটার বলছে, স্যার ষাঁড়ের লড়াই সবসময় ষাঁড়ই হারে না, মাঝে মাঝে মানুষও হেরে যায়। সাউন্দা বারান্দায় কাপড় নাড়ছে, এমন সময় খেয়াল করলো সামনের বিল্ডিংয়ের জানালার ভাবি হাত নাড়ছে। তো আর কি, সাউন্দাও হাত নেড়ে রিপ্লাই দিতে শুরু করলো। এদিকে বৌদি এসে সাউন্দাকে বলছে, চশমাটা কপাল থেকে চোখে দাও, তাইলে বুঝবে ওই বাসার ভাবি তোমাকে দেখে হাত নাড়ছে না, জানালার কাঁচ মুছছে। আমাদের রনি ভাই, রনি ভাইয়ের বউ ভাবি রনি ভাইকে বলছে, শোনো সবজিওয়ালা এসছে, 2 কেজি মটরশুঁটি নিয়ে নেই। যাও পরে করো, আমাকে বলছো কেন? না তোমার রাইস শুনতে বলিনি, 2 কেজি ছিলতে পারবে নাকি আরো বেশি করে নিব? এদিকে ট্রাফিক পুলিশ আমাদের তরুকে জিজ্ঞাসাবাদ করছে, আপনি 10 জনকে মেরে ফেললেন? স্যার বিশ্বাস করেন কিছুই আমার হাতে ছিল না, সবটাই হাত থেকে বের হয়ে গেছিল। ব্রেক ফেল করছে, আমি বামে তাকাইলাম দেখলাম 2 জন, ডানে তাকাইলাম দেখলাম একদল বরযাত্রী। আপনি বামেই যাইতেন তাহলে তো লোকসানটা কম হতো নাকি? স্যার আমি তো বামেই ঘুরাইছিলাম, আমি বামেই ঘুরাই আবার ডানে গেছি, কেন জানেন? ওই দুইটা গাধা আমারে দেখে দৌড়াই বরযাত্রী দলে ঢুকে গেছে। আমাদের সাইফুল ভাই গ্রামের বাড়িতে গেছে, ভালো কথা, তাল গাছ থেকে পড়ে মাথা ফাটাই ফেলছে। সবাই মিলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর প্রেসক্রিপশন দিল, দেখলাম কৃমির ওষুধ। মেজাজটা কেমন লাগে, বললাম ফাইজলামি পাইছেন? হ্যাঁ, মাথা ফাটাইলে কেউ কৃমির ওষুধ দেয়? ডাক্তার দেখেন, আমি যে কোনো রোগের চিকিৎসা একদম গোড়া থেকে করি,
বলি এই বয়সে গুড়া কৃমি না কুরকুরাইলে কেউ তাল গাছে ওঠে? বিশেষ দ্রষ্টব্য, অডিয়েন্সের মধ্যে অনেকের তার সাইফুল ভাইয়ের বয়স নিয়ে একটু দ্বিধা আছে, ক্লিয়ার করে দিলাম। আমার নতুন পার্টিসিপেন্টদের জন্য বলছি, এই এনটিভির স্টেজটা এমন একটা স্টেজ যেখানে গুলি মারলে মরে না, খুশি হয়, যেখানে মেকআপ রুমে বুলেটের আঘাতে আমরা সুন্দর হয়ে যাই। ধন্যবাদ এনটিভিকে। একটু এতদিন পর দেখা, একটু যদি কুশল বিনিময় হয়। বন্নিকে প্রথমে একটা গুলি মারি, সবচেয়ে বেশি ভালো লাগছে কি যে ও এখনো পারফরমেন্সটা ছেড়ে দেয়নি। এতদিন হয়ে গেছে, মনে হচ্ছে সেই গত সপ্তাহে মনে স্টেজে পারফর্ম করে গিয়েছে, অসম্ভব সুন্দর ছিল। শবনম ফারিয়া, আপনি তো আজকে সামনাসামনি প্রথম দেখলেন, এর আগে হয়তো টিভিতে দেখেছেন। মানে সামনাসামনি দেখেছি, ইটস মাই প্লেজার যে আমি এরকম একটা পারফরমেন্স দেখলাম, ভীষণ সুন্দর। আর আপনার কণ্ঠ এত সুন্দর, খুব ভালো লাগে। আপনি কি পোশাকের কালারের প্রশংসাটা করতে পারেন? কারণ এটা আপনার দিকে রিফ্লেক্ট করবে, কারণ মোটামুটি সেম কালার। নিজের প্রশংসা নিজে করলে একটু কেমন দেখায় না? ওকে, আমরা করে দেব। এটা আসলে মেকআপ রুমে বলছিলাম ম্যামকে যে সামহাউ মিলে গেছে। ওকে, তুষার ভাই, আমি ওই অবাক হয়ে দেখছিলাম যে ওই সেই গত সিজনের মেয়েটা, হ্যাঁ, আর এখন কত সুন্দর ম্যাচ, মানে এত পরিবর্তন, এত সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই যে মন্তব্য নেওয়া শেষ, উনি যেখানটায় জব করে কোনোভাবে খোঁজ পেয়েছি, সেখানে আরেকজন আছে, অফিসের চাপ, অফিস সম্পর্কে একটু বলছিলেন। একটু তরু ভাই, দুজন একটু কাছাকাছি আসেন তো। মেলায় হারিয়ে যাওয়া দুই ভাইয়ের যেমন অনেকদিন পর দেখা হয় না, ঠিক আজকেই তাদের মনে হয় প্রথম দেখা। একই অফিসে জব করেন, কিন্তু কেউ কাউকে মনে হয় চেনেন না। না, একই অফিসে না, আচ্ছা, একই কোম্পানিতে। উনি আছে সেলসে আছে, আর আমি হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে কল সেন্টার ডিপার্টমেন্টটা দেখছি। ওকে, ঠিক সেলসে না, আমাদের একটা ট্রেনিং অর্গানাইজেশন আছে, বিটিআই। আপনাদের কোম্পানি কি এরকম ভালো সেন্স অফ হিউমার আছে, এরকম এমপ্লয়ি দেখে মানে রিক্রুট করে? এটা দেখে বুঝতে পারছো তুমি? ওকে, আমি বলি তাদের একটা রঙের প্রতিষ্ঠান, মানে তাই তো? হ্যাঁ, এবং তাদের সিলেকশন কিন্তু রাইট, দুইজন একটা জোরে হাততালি হয়েছে। এবং আমি যে অফিসের যে কথা বলছি, আপনাদের অফিসের এরকম চাপ কেমন, অফিসের প্রেশার কেমন? আমার ডিপার্টমেন্টে ওরকম চাপ নাই, ওই 700 একটু বেশি বোধ হয়। রনি ভাই, আর রং কোম্পানিতে চাকরি করলেও রং করার কোনো অপশন নাই। এবং তাদের অফিসে ওয়াশরুমে নাকি এরকম লেখা আছে যে ওয়াশরুমের দরজার ঠিক সামনে বসে থেকে ওখানে লেখা, এই প্রেশারটা আপনি যদি আপনার জবে ঠিক মতো দেন, উন্নতি করতে পারবেন। ওকে, আপনারা ওখানে বসেন, প্রেশার ফ্রি, প্লিজ প্লিজ ওখানে বসবেন। ওকে, আজকে যে এপিসোড উইনার হবে সে পাবে কি একটি মার্সেল রাইস কুকার। এই রাইস কুকারের সঙ্গে কিন্তু একটা প্রেসার কুকারের বিয়ে হয়েছিল। এই যে প্রেসারের কথা বলছিলাম, রাইস কুকার আর প্রেসার কুকারের বিয়েতে শেষ পর্যন্ত তাদের বিয়েটা বেশি দিন টেকেনি, কারণ রাইস কুকার বলল এর সাথে সংসার করা সম্ভব না, আমি এত প্রেসার নিতে পারছি না। ওকে, প্রেশার ফ্রি ভাবে যারা বসে আছে, পারফরমেন্স শেষ হয়েছে, তাদেরকে একটু ডাকবো। একটু প্রেশার তো এবার নিতেই হবে, একটু চলে আসেন। কে হবে আজকের এপিসোড উইনার? এ পাশ থেকে ফলাফল কে বলবে? আমিন ভাই। মানে আমরা সবাই আলাপ করছিলাম যে আজকে একজন বেস্ট করবে, সেটা সমস্যা নেই, কিন্তু প্রত্যেকে এত ভালো করছে যে আমাদের আসলে লাস্টে গিয়ে যে কাকে রেখে কাকে অফ করব খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের ধীরে ধীরে। কারণ এবার সত্যি সব পারফর্মার, যা আগুন আগুন পারফর্মার এসছে, প্রত্যেকেই ফাইনালিস্ট হওয়ার মতো যোগ্য রাখে, আমি মনে করি যোগ্যতা রাখে। তারপরেও একজনকে আজকের অনুষ্ঠানের জন্য বেস্ট পারফর্মার ডিক্লেয়ার করতে হয়। আজকের বেস্ট পারফর্মার হচ্ছে ওই যে নান আদার দেন বস পারফর্মার মেহেদী হাসান তরু। ভাই,
ওকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30টায় দেখতে থাকুন এনটিভিতে মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7।